কোথায় কোথায় তুই রে কোথায়? আরে শ্যামলী, পালিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার সঙ্গে আমার বাচ্চাকে ছেড়ে দাও। ভিকি, সমর, হ্যাঁ দেখ কি বলছে ও। ওই বাচ্চাটার জন্ম দিতে চায়। একটা কথা বল শ্যামলী, তুই কি অত জানিস সেই বাচ্চাটার বাবাকে? কার কার সাথে কত সময় কাটিয়েছিস? তুই জানিস কার বাচ্চা এটা? আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু এই বাচ্চাটাকে বড় করতে চাই। আমি পারবো, আর আর তোমাদের ব্যাপারেও কাউকে বলবো না। আমায় ছেড়ে দাও। তোর এত সাহস যে তুই আমাদের ব্যাপারে বলার কথা ভাবছিস? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, এখানে যতগুলো মেয়ে আসে তাদের থাকা খাওয়া পড়া আমি প্রোভাইড করি। তার মানে হলো এটা যে তোমাদের শরীরের প্রত্যেকটা অংশের ওপর অধিকার সবার আগে আমার, তাই তো? তাই কি না? তুই কি করে তোর পেটে বাচ্চা নিয়ে আসলি এখানে? হ্যাঁ, কোত্থেকে আনলি? কেন আনলি? এবার কি হবে? কি হবে এখন? ফিনিশ, সব কিছু শেষ। না, না, না। না দিদি, আমার যা ইচ্ছে করো, আমার সন্তানের কিছু করো না। ঠিক আছে, না, একটা কাজ কর, তুই এটা খেয়ে নে, এতে তোর বেশি কষ্টও হবে না, তোর হবে না আর তোর বাচ্চারও হবে না, অনায়াসে সব ঠিক হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ মা হতে চাও? হ্যাঁ, চাও হতে? তাহলে তোমাদেরও এই হাল হবে। একটা কথা কান খুলে শুনে রাখো, এই 4 দেওয়ালের বাইরে যাওয়ার চেষ্টাও করো না, কারণ এই 4 দেওয়ালের বাইরে পাতালে যাওয়ার রাস্তা আছে। ওই ইংরেজিতে যেন কি বলে, দ্য ওয়ে টু ডেথ। যাও যাও। কমলা দিদি আমার খুব ভয় করছে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না কতদিন এইভাবে ভয় পেয়ে বেঁচে থাকবো দিদি? যতদিন জীবন আছে। জীবন, এই যৌবন। দিদি,
দিদি, এই শান্তি দেবী আমাদের অন্নদাতা ততক্ষণ যতক্ষণ আমাদের এই শরীর ওর হয়ে কাজ করবে। যেদিন এই শরীরটা আর কাজ করবে না, ও আমাদের অবস্থাও সেরকমই করবে যেরকম শ্যামলী দিদিকে করেছে। তুই চুপ কর, একদম চুপ। আমার একটা কথা ভালো করে শোন। শান্তি দিদির এখানে আসার রাস্তা আছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা এখানে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছুই নয়। কেন দিদি, কেন? আমি বললাম তো চুপ। শ্যামলী দিদি আর ওর সন্তান বেঁচে যাবে তো? চুপ, একদম চুপ। সব ঠিক হয়ে যাবে। এই চলো, দিদি ডাকছে, শামশেদদা এসছেন, তাড়াতাড়ি করো। এই মাসের হিসাবটা তো বুঝিয়ে দিলি, কিন্তু এক্সট্রা টিপটা এখনো। বাদ দাও না শামশেদদা, প্রতিবার তো এত টাকা দিই আমি তোমাকে, তাহলে এই টিপের ঝামেলা কেন রেখে দিয়েছো বলো তো? দেখ, আমি আছি তাই তোদের ব্যবসা চলছে। আর এই যে আপনি, আপনার বোন নেপালে গেছে, 8 বছর হয়ে গেছে না? না কোনো চিঠি, না কোনো ফোন কল। হ্যাঁ, তাই বলেছিলেন তো আপনি। দেখুন, আমি আপনার কথা সব বিশ্বাস করি, পুরো বিশ্বাস করি, কিন্তু তার বদলে যদি আমি ছোটখাটো কোনো টিপ চাই, তাতে ভুল কি আছে? আর হ্যাঁ, এই ব্যাপারটা দেখুন, আপনিই বোঝান আপনার এই অবৈধ আত্মীয়কে। যখন আপনার বর বাড়ি ফিরে আসবে, আমিও টিপ নেওয়া বন্ধ করে দেবো। আমার এই মেয়েটাকে চাই। ওকে ছেড়ে দে, আমি যাচ্ছি। একেই চাই। রত্না, যা সাহেবের সঙ্গে। দিদি, ওকে ছেড়ে দাও, আমি যাচ্ছি। এই দরদের কারণ? ভয় পেয়েছে। এখানে ভয়ের কোনো জায়গা নেই। এই নিন সিঁদুর, পরিয়ে দিন ওকে, আর বানিয়ে নিন ওকে স্ত্রী কিছু সময়ের জন্য। চল স্যার। ভিকি, ওদের সবাইকে কাজে লাগা। কাজ না করে যেন আজ কেউ না ঘুমোয়। আর এই যে আপনি, আপনার বোন নেপালে গেছে, 8 বছর হয়ে গেছে না? না কোনো চিঠি, না কোনো ফোন কল, তাই বলেছিলেন তো আপনি। শয়তান মেয়ে মানুষ, এই হলো তোর পায়রা। প্রথমে তোকে মারবো, আর তারপরে তোর ওই নাগরকেও। কি হয়েছে? আমি যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি না কেন,
এই লোকটা আমার তার কথা আরো মনে করিয়ে দেয়, যেন এমন না হয় যে রহস্যটা আমরা 8 বছর আগে লুকিয়ে রেখেছিলাম সেটা। শান্তি, 8 বছর পুরনো কথা, আর কোনো স্মৃতি মুছে দেওয়ার জন্য 8 বছর অনেক সময়। হ্যালো, কি করছো? ও, আমি ওই স্নান করছিলাম। এতটা সুন্দর করে কার জন্য তৈরি হচ্ছ? তোমার জন্য। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি আমি মিথ্যে কথা কেন বলবো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো। কি হলো? ওই জানলা খোলা আছে তো, তাই পায়রা ঢুকে পড়েছে ঘরে। পায়রা? হ্যাঁ হ্যাঁ। জানলাগুলো বন্ধ রাখো। আর শোনো না, আমি দিন দুয়েকের জন্য লখনৌ যাচ্ছি। লখনৌ? আচ্ছা ঠিক আছে। এবার তো তাহলে এই পায়রার ডিমটাও ফাটাতে হবে। নামার নিশানা সবকিছু মিটিয়ে দেব। এটা কি করলে তুমি? মেরে দিলে ওকে? ও ও আমার বাচ্চাকে মেরে ফেলেছে, তাই আমি ওকে মেরে ফেললাম। শান্তি, কি করছো নাকি? যদি পুলিশের ডেড বডিটা পেয়ে যায় তাহলে আমরা দুজন ফেঁসে যাব। কিচ্ছু হবে না, কেউ পাবে না ওর বডি। এখন এই শামসরও একটু বেশি উঠছে। যদি বলো পাখনাটা কেটে ফেলি। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? দেখ মুকেশ, এটা এখানকার হটস্পট এরিয়া। এখানে না একদম স্বর্গের পরীদের পাবি তুই ভাই। না ভাই, আজ আর না, তুই আমাকে বাড়ি ছেড়ে দে। ও কামন মুকেশ, তোর গার্লফ্রেন্ড তোকে ঠকিয়ে চলে গেছে মানছি, তার মানে তো এটা নয় যে তুই সারা জীবন দুঃখে তোর প্রাণ ত্যাগ করবি। তোকেও এই দুঃখ থেকে বেরিয়ে আসতে হবে, এগিয়ে যেতে হবে। তোর গার্লফ্রেন্ড যখন তোকে ছেড়ে চলে গেল, তোর কথা চিন্তাও করলো না ও, তাহলে তুই কেন ওর কথা চিন্তা করছিস? আয়, চলে আয়।
হাই ওয়ান্ট টু কাম? হাউ মাচ? 1 নাইট 3000। হোটেলের খরচা আলাদা। জায়গা আছে না, আমি বলবো। সেই ভালো, আপনিই বলুন। না না, আই উইল টেক আ রুম যেখানে কেউ আসবে না। দ্যাটস মাই বয়, লাইক দ্যাট। হাই, ভিতরে আসুন। এই বাড়িতে কেউ নেই নাকি? না মানে, বাবা মা বোনের বাড়িতে গেছে। না 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 না, এটার কোনো দরকার নেই। আপনি জল খান, এখানে বসুন। অ্যাকচুয়ালি আমার ব্রেকআপ হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে। আজ ওর বিয়েও ফাইনাল হয়ে গেছে, তাই আমি ভীষণ কষ্ট হচ্ছে। আরে বাহ, তার মানে কিছুই করেনি। কিচ্ছু না দিদি, শুধু জড়িয়ে ধরে কাঁদছিল। খুব কষ্ট ওর মনে, ওর প্রেম ভেঙে গেছিল। ওর কষ্ট থেকে একটা কথা বুঝতে পেরেছি, যে ভালোবাসা কি হয়। আর তুমি জানো, ও আজকে আবার আমাকে ডেকেছে। যাস না রত্না, এখানেই থাক। এই ভালোবাসার জন্য এই 4 দেওয়ালের মধ্যে কোনো জায়গা নেই। যদি এই খবরটা শান্তি দিদি কোনোভাবে টের পায়, তাহলে তোর আর্তনাদ এই 4 দেওয়ালের মধ্যে কোথায় চাপা পড়বে তুই সেটা জানতেও পারবি না। কিন্তু দিদি, ও একদমই ওরকম নয় যে শুধু আমার শরীরটাকে চায়। খুব ভালো। আর তুই খুব খারাপ। আজও নিজের গার্লফ্রেন্ডকে হারানোর জন্য দুঃখ পাচ্ছে, আর তাই তোর সহানুভূতির প্রয়োজন। কিন্তু কালকে কি, যখন ওর জ্ঞান ফিরবে, তখন তোর এই সহানুভূতিকেই ঘেন্না করবে, নোংরা ভাববে। নিজের ভাগ্যের লিখন নিজে পড়ার চেষ্টা করিস না, সেখানে কলঙ্ক ছাড়া আর কিছুই নেই। না দিদি, আমিও একবার অন্তত আমার ভাগ্যের বইটা পড়ে দেখতে চাই, অন্তত অন্তত একটা পাতায়। কিন্তু ভালোবাসার এই পত্রে একটা অক্ষর অন্তত লিখব। অন্যায়ের কালি দিয়ে লেখা আরও একটা ভয়ঙ্কর গল্প, যেখানে শান্তি নামের এক মহিলা নিরীহ অসহায় কিছু মেয়েদের নিজের জালে ফাঁসিয়ে তাদেরকে জোর করে দেহ ব্যবসায় নামিয়ে তাদের নিয়ে ব্যবসা করে। নমস্কার, আমি অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। একটা সময় ছিল যখন এই শান্তি তার সঙ্গী সমরের সাথে মিলে নিজেরই স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছিল। তারপর থেকে তার রাস্তায় যারাই এসেছে বা যে তার রহস্য ভেদ করার চেষ্টা করেছে, তাকেই শান্তি তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। আপনারা ওর এই ব্যবহার থেকেই ওর পরিকল্পনা সম্পর্কে ধারণা করতে পারেন। ও নিজের আশেপাশে নিজেরই এক ভয়ঙ্কর জাল বিছিয়ে রেখেছিল, আর যে ওই জালে প্রবেশ করত তার বেরোনোর রাস্তা ছিল একমাত্র মৃত্যু। কিন্তু ও এটা জানতই না যে ওর কালো সাম্রাজ্যের মধ্যে ভালোবাসার এক সুন্দর ফুল ফুটে গেছিল। ওরই ওখানে থাকা রত্না নামের একজন মেয়ে মুকেশ নামের একটি ছেলেকে ভালোবেসে ফেলে। এখন দেখবার এটা কি শান্তির ছোড়া তীরের আরও একটি লক্ষ্য, নাকি অন্ধকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি মশাল?
সুন্দর পাথরটা। এই পাথরটা আমাকে আমার মা পরিয়েছিল, যাতে আমার কোনোদিনও কারোর নজর না লাগে। কিন্তু আমার নজর তো পড়েছে। আমাকে বিয়ে করবে? Will you marry me? কিন্তু মুকেশ, তুমি তো জানো আমি কে। রত্না, তুমি প্রথমে কে ছিলে, কোথায় ছিলে, আমার কিচ্ছু জানার দরকার নেই। কিন্তু মুকেশ, তুমি আমারও অ্যাফেয়ার ছিল। আমিও নীলিমাকে 3 বছর ধরে ডেট করেছি। যখন আমি নিজের পাস্টকে ভুলে যেতে চাইছি, তাহলে তুমি কেন নয়? কোথায় ছিলিস তুই? দিদি, দিদি জানো আজ কি হয়েছে? মুকেশ আমাকে প্রপোজ করেছে। ও আমাকে বিয়ে করতে চায়। আমি জানি তুমি কি ভাবছো। কতদিন আর এভাবে সিঁদুর পরে পরলোকের জন্য সেজে থাকবো দিদি আমরা? আমি সারা জীবনের জন্য সিঁদুর পরতে পারবো। দিদি প্লিজ আমাকে সাহায্য করো না, প্লিজ। ছেলে মানুষ তুই, তুই নিজের জন্য জীবন নয় স্বেচ্ছামৃত্যু চাইছিস? না দিদি, আমি চিন্তা করেছি। দিদি এই দেখো, ও আমাকে আংটিও পরিয়েছে। তুমি এখনো রেডি হওনি? বাইরে তো বড়বাবু এসে ও গেছে। সবে এসেছে, আমি ওকে তৈরি করে নিয়ে যাচ্ছি। যা, তৈরি হয়ে নে। না দিদি, আমি যাব না। আমি মুকেশকে প্রমিস করেছি আমি আজ থেকে এই কাজ করব না, আমার সাথে যাই হোক না কেন। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? আমি আমার জন্য নয়, তোর জন্য ভয় পাচ্ছি। আমিও তোর মতো সঞ্জয়কে ভালোবাসতাম। আমার জীবনটা পাল্টে দিতে চেয়েছিল, বলে গেছিল আমায় নিতে আসবে, কিন্তু আজ পর্যন্ত আসেনি। মানে ও তোমাকে ঠকিয়েছে? না, আমি বিশ্বাস করি না যে ও আমাকে ঠকিয়েছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে ও এখানেই কোথাও আমার আশেপাশে আছে। তোকেও এরকম জীবন কাটাতে হবে যেমন আমি কাটাচ্ছি। আর আমি এটা চাই না তুই মুকেশের জন্য সেভাবেই অপেক্ষা করিস যেভাবে আমি সঞ্জয়ের জন্য করছি। যা, তৈরি হয়ে নে। এই নিন। রত্না কোথায়? ও আসছে। কোনো ব্যাপার না শান্তি দিদি, আপনার কাছে সব টপ টপ মেয়ে আছে, এদের থেকে বেছে নিচ্ছি। আরে না না না, আজ আমি আপনাকে কোহিনূর দেব। আসুন, আপনাকে সেবা করার জন্য ও তৈরি। কিন্তু দিদি, আমি কাউকে যদি আর একটা শব্দ মুখ থেকে বের করিস, তোর ওই যে আছে না কি যেন মুকেশ, ওর শরীরের একটা অংশ কেউ খুঁজে পাবে না। এই নিন, পরে দিন ওকে সিঁদুর।
যদি রত্না আমাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে? কোথাও যাবে না ও। দিদি, আমি নিজের চোখে ওকে ওই ছেলেটার পেছনে বাইকে বসে থাকতে দেখেছি। ওর কাস্টমার, বুঝলি? সমরদা, কাস্টমারের সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করে। এই ছোট্ট ব্যাপারটা তো আমিও জানি। তা কাস্টমারের উপর নজর রাখার দায়িত্ব তো তোর, তাই না? হ্যাঁ, আমি আমার কাজ ঠিকভাবেই করি। তুই যদি কাজ ঠিকভাবে করে থাকতিস তাহলে। ব্যাস, চুপ করো তোমরা। দিদি, একবার ভেবে নাও, যদি তাড়াতাড়ি কিছু না করো তাহলে দেখবে ওরকম গর্ভবতী হয়ে চলে আসবে আবার। এই নে। কতদিন দিদি, কতদিন ধরে আর আমি এইভাবে ক্ষততে প্রলেপ লাগাবো? দিদি, খুব যন্ত্রণা হয়, সহ্য করতে পারি না। এরকম জীবনের থেকে মরে যাওয়াও ভালো। এ কি বলছিস তুই রত্না? দিদি দেখো, একবার চান্স নিলে কি এমন হবে? যদি মুকেশ আমাকে এখান থেকে নিয়ে যায় তো ঠিক আছে, কিন্তু যদি ধরা পড়ি তাহলেও বেঁচে থাকার ইচ্ছা আর নেই। ভিকি তোর উপর নজর রেখেছে, ও তোকে বাইরে যেতে দেবে না। কিন্তু দিদি, তুমি তো যেতে পারো। বলো সাহেব, কোথায় যেতে হবে? এখানে ওই রত্নাকে দেখতে পাচ্ছি না, আজকে আসেনি। রত্নার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? যদি রত্নাকে এতই ভালোবাসো তাহলে কাল রাতে বাড়ি গিয়ে নিয়ে এসো। নামার কোনো চেষ্টা করো না, তোমার উপর নজর আছে। যেখানে একদিকে শান্তি তার কালো সাম্রাজ্যকে অক্ষত রাখবার জন্য সব কিছু করতে পারে, অন্যদিকে রত্না ওর ফাঁদ থেকে বেরিয়ে যাওয়ার সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কিন্তু এই খেলাটা অত সহজ ছিল না, কারণ এই যুদ্ধ একটা নেকড়ে আর হরিণের মধ্যে হয়েছিল। এতে সন্দেহ নেই যে রত্না ওই ফাঁদ থেকে বেরোতে চেয়েছিল, কিন্তু ওর নিজেকে মুক্ত করার এই সিদ্ধান্ত ওর উপর কতটা প্রভাব ফেলতে পারে, ওর পরিণতি কি হতে পারে, সেটা আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। চলো, চলে এসো, এখান থেকে পালাই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এসো। তো এই হলো মুকেশ। এত ভালোবাসো তুমি ওকে যে দেওয়াল টপকে চলে এলে? হাই যাও।
আমি রত্নাকে ভীষণ ভালোবাসি। আমি ওকে সবসময় খুশিতে রাখবো। ও কোথা থেকে এসেছিল, কি করতো, আমি কাউকে বলবো না। আর তুইও ভালোবাসিস ওকে? একদম ট্রু লাভ? হ্যাঁ দিদি। আরে এতে এত ভয় পাওয়ার কি আছে রে পাগলি? হ্যাঁ, দেখো মুকেশ, যদি তোমাকে রত্নাকে নিয়ে যেতেই হয় তাহলে নিয়ম করে বিয়ে করেই নিয়ে যেতে হবে। এক কাজ করো, তুমি কাল সকালে এসো, আমি রত্নাকে সব নিয়ম অনুষ্ঠান মেনে বিদায় করব, তারপরে হ্যাপি এন্ডিং। থ্যাংক ইউ দিদি। এতে থ্যাংক ইউ বলার কি হয়েছে? এটা তো আমার কর্তব্য। তুই তো আমার ছোট বোনের মতো, তাই না? আর এখানকার সব মেয়েরা তোর বোনের মতো, সেজন্যই তো মুকেশকে তুই এখানে ডাকলি। আচ্ছা, আমি খুব শকড হয়ে গেছি যে তুমি এখানে এলে কি করে। আসলে কমলা ওর চিঠিটা চল রত্না, এখন যাওয়া যাক। আর মুকেশ, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, আর কালকে এসো, কিন্তু দরজা দিয়ে, প্রপার এন্ট্রি। চল। কমলা দিদি এখনো ঘরে আসেনি কেন? এভাবেই তোমরা নজর রাখো মেয়েদের ওপর? হ্যাঁ, কিন্তু এখন ওই রত্নার কি করব আমরা? যদি তুমি আমায় না আটকাতে তাহলে অনেকদিন আগেই ওকে শেষ করে দিতাম। এই ওদিকে দেখ। কি সুন্দর পাথরটা। এই পাথরটা আমাকে আমার মা পড়িয়েছিল, যাতে আমার কখনো কারোর নজর না লাগে।
হ্যালো, পাওয়া গেল? খোঁজো ওকে। সমরদা, এদিকে এসো। এই দেখো, হ্যালো, পুলিশ স্টেশন? কোনো খোঁজ পেলে? স্যার, আমি আপনাকে লোকেশন সেন্ড করছি। আয় বাড়ি, আয় আমাকে আয় বাড়ি। কি পেলি কি তুই এসব করে? হ্যাঁ, এত ভালো একটা জীবন দিয়েছিলাম তোকে আমি, কিন্তু তুই তোর প্রেমিককে ডেকে আনলি। ভালো করিসনি তুই। কি করেছো তুমি মুকেশের সাথে? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে আমি কতটা ভয়ঙ্কর। তুই পৃথিবীর যে কোনো কোনায় লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে এভাবেই খুঁজে পুঁতে ফেলে রেখে দেবো, যেভাবে আমি আমার স্বামীকে, তোর প্রেমিককে আর ওই শামশেরকে পুঁতেছি। এবার আমি তোকে একটা অফার দিচ্ছি। এক হয় তুই আমার মতোই হয়ে যা, আমি যা বলবো শোন, বা চিরতরে মুক্ত হয়ে যা। তুমি কি আমাকে মুক্তি দেবে? তুমি তো নিজেই কলঙ্ক সেই সব মহান লোকেদের জন্য যারা অসহায় মেয়েদেরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আমাকে মারতে চাও তো বেশ মারো। যদি আমার মৃত্যু তোমার হাতেই থাকে তাহলে কেউ বদলাতে পারবে না, কিন্তু যদি না থাকে তবে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? ইন্সপেক্টর স্যার, এরা প্রত্যেকে দোষী। রত্নার বয়ানের উপর ভিত্তি করে পুলিশ শান্তি, সমর আর বিষ্ণুকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে, যার ফলাফল স্বরূপ শুধুমাত্র শামশের আর মুকেশের লাশই পাওয়া যায়নি, এমনকি শান্তির স্বামীর কঙ্কালও পাওয়া যায়, যাকে 8 বছর আগে পুঁতে দেওয়া হয়েছিল।
পুলিশ সেই মেয়েগুলোকে উদ্ধার করে এবং তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথাও শোনে। এটা সবসময় জরুরি নয় যে এই ধরনের সংস্থা মানেই সেটা ভুয়ো হবে, কিন্তু এই সত্যিটাকেও অস্বীকার করা যায় না যে শান্তির মতো অপরাধী হত্যাকারী আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি একটু সাহস দেখাই তাহলে কোনো অপরাধ হওয়ার আগেই আমরা সেটা নির্মূল করতে পারবো। অপরাধ হলো আমাদের সমাজের এমন এক ঘুণ যা ধীরে ধীরে আমাদের সমাজকে ফাঁপা করে দিচ্ছে। অপরাধ শুধু সর্বনাশ ডেকে আনে, আর আমাদের সেই সর্বনাশ আটকাতে হবে সবাই একসাথে। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইম থেকে বাঁচতে চাইলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।